নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। আজ নতুন বাম শক্তির সন্ধান দেব আপনাদের রাজ্যেই রয়েছে এবং বিজেপিকে রুখবে তারাই। কারা কারা বলবো, আগে বুঝতে হবে বাম কাদের বলে এবং কেন বলে। বামপন্থা ভাবনা ফরাসি বিপ্লবের সময় থেকেই আমরা জানি। ফরাসি আইনসভায় বাম দিকে বসতেন পরিবর্তনকারীরা। তারপর থেকেই যারা প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করে তাদের বামপন্থী বলা হয়। তা এ রাজ্যে বামপন্থীরা কারা এখন? বামেরা 3 দশকের বেশি সময় ধরে রাজত্ব করেছে এখানে। বামফ্রন্ট এখনও আছে। স্বাভাবিকভাবেই সিপিএম ও অন্য বাম দলগুলি নিজেদের বামপন্থী বলে দাবি করে, কিন্তু বামপন্থার অন্যতম শর্ত হলো প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করা। এ রাজ্যে বামফ্রন্ট কিন্তু এখন অবধি অন্তত সেই অবস্থায় নেই এবং বিজেপি সংশয়হীনভাবে দক্ষিণপন্থী দল। আর তাদের কাছে চ্যালেঞ্জ কে করছে? তৃণমূল। তাই ফরাসি বিপ্লবের সময় থেকেই চলে আসা ধারণা অনুযায়ী তৃণমূলই কিন্তু এখন বামপন্থী। আমি জানি ঘোষিত ও পরিচিত বামপন্থীরা এই বিষয়ে একদমই একমত হবেন না, না হতেই পারেন, কিন্তু লাল ঝান্ডা ও বামপন্থা সমর্থক বলে কিন্তু আমাদের মনে যে ধারণাটা রয়েছে সেটা কিন্তু পুরোটা ঠিক নয়। 8 ও 9-এর দশকে নিয়মিত কেন্দ্রকে চ্যালেঞ্জ করতেন জ্যোতি বসু এবং 2014 থেকে এই কাজটাই নিয়মিতভাবে করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্টি আলাদা, মানুষ দুজন আলাদা, রাজনৈতিক মতবাদ সম্পূর্ণ আলাদা, কিন্তু ফোকাসটা এক, কেন্দ্রের বিরোধিতা। বাংলায় পরিবর্তনের পর থেকেই উদারপন্থী বামপন্থীর ভূমিকাটা পালন করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী সহ 47টি জনমুখী প্রকল্পেও বামপন্থারই ছায়া। কয়েকদিন আগে যে আজীবন ফ্রি রেশনের ঘোষণা মমতা করেছেন তা সোভিয়েত জামানাকে কিন্তু স্মরণ করিয়ে দিচ্ছে। তাও এটাকে ঠিক সাম্যবাদের বামপন্থা বলা উচিত হবে না। ব্রিটেনের লেবার পার্টি যে ধরনের বামপন্থা পালন করে অনেকটা সেটা তাই। অবশ্য সংসদীয় গণতন্ত্রের সিপিএমও 3.5 দশক ধরে সোশ্যাল ডেমোক্রেসিকে অনুসরণ করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বিজেপি অতি দক্ষিণপন্থী এবং বিজেপির নিরিখে সব রাজনৈতিক দলই সে অর্থে বামপন্থী। রাজীব গান্ধীর জামানায় বাংলা ও দিল্লিতে যুযুধান ছিল সিপিএম ও কংগ্রেস। এখন সীতারাম ইয়েচুরি অনায়াসে রাহুল গান্ধীর সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে পারেন। তবে বাংলায় এই বৃহত্তর বামপন্থা নেই। এখানে বিজেপির বাম দিকে দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে কঠিন চ্যালেঞ্জ অবশ্যই, এবং আক্রমণ ঠেকাতে রক্ষণ মজবুত করার দিকে নজর দিয়েছেন তিনি। নিজের হাতে দলের ঝাড়াই বাছাই চালিয়ে যাবেন তিনি। বাংলা দখলে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। মোদীকে সামনে রেখে সেনা বিন্যাসও হচ্ছে। তবে তারা যে কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে তা বলাই বাহুল্য। কারণ নিজের দুর্গের ফাঁক ফোকর মেরামতিতে নিজেই হাত লাগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবিলায় তাঁর তৎপরতা নজর কেড়েছে, কিন্তু করোনা ও আমপানের ত্রাণে রেশন দুর্নীতির অভিযোগ তাকে অসন্তুষ্ট করেছে। পোড়খাওয়া নেত্রী বোঝেন নির্বাচনের ঠিক আগে এই ধরনের অভিযোগ কতটা বিপজ্জনক হতে পারে। তাই শুদ্ধিকরণের পথে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর টার্গেট 3টি: স্বচ্ছ ভাবমূর্তি ফেরানো, গোষ্ঠী কোন্দল মেটানো, দুর্নীতিমুক্ত দল গঠন। অভিযোগ যাঁদের বিরুদ্ধে সেই নেতাদের বেছে বেছে শাস্তি দেওয়া শুরু হয়েছে। তৃণমূলের ব্লক স্তরের রদবদলের কাজটা নিজে হাতেই করছেন নেত্রী। অগাস্ট মাস জুড়ে জেলায় জেলায় ব্লক ও টাউন প্রেসিডেন্ট নিয়োগ হবে। থাকছে না অ্যাডহক কমিটি। নির্দেশ গেছে প্রতি জেলার সভাপতি, চেয়ারম্যান ও কোঅর্ডিনেটরকে বৈঠকে বসতে হবে। সর্বসম্মতিতে তারা ব্লক ও টাউন প্রেসিডেন্টের নাম চূড়ান্ত করবেন। বিবেচিত নাম 21 জনের রাজ্য সমন্বয় কমিটি এবং মুখ্যমন্ত্রীর কাছে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় শিলমোহর না দেওয়া পর্যন্ত নিয়োগ হবে না। মনোনীত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে সেই নাম বাতিল হয়ে যাবে। 2016-এ বাম কংগ্রেস জোটকে হেলায় হারিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। 2021-এ বিজেপিকে ঠেকানো নিয়েও আত্মবিশ্বাসী তিনি, কিন্তু ঝুঁকি নিতে চান না। সংগঠনে যা কিছু ফাঁক ফোকর রয়েছে তাও যত্নের সঙ্গে মেরামত করতে চান। দীর্ঘদিনের পার্টি কর্মী যারা দল ছেড়ে গেছেন তাঁদেরও ফিরিয়ে আনতে আগ্রহী। বসে যাওয়া কর্মীরাও সক্রিয় হন চান মমতা বন্দ্যোপাধ্যায়।
ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। প্রতি ব্লকে মানুষের সামনে একজন সৎ ও গ্রহণযোগ্য মানুষ থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায় তাই চাইছেন। বাড়ির কাছের তৃণমূল নেতার ভাবমূর্তি অবশ্যই পার্টি সম্পর্কে একটা ধারণা তৈরি করবে এবং করে। তাই তৃণমূলের তৃণমূল স্তরে শুদ্ধিকরণে এত জোর দেওয়া হচ্ছে। সংসদীয় গণতন্ত্রের সংগঠনের ভূমিকা এখানেই, মানুষকে বুথ পর্যন্ত নিয়ে যাওয়া, তারপর ভোট কোন দিকে পড়বে তা ভোটারের সিদ্ধান্ত। জনঘনত্ব এবং আসন সংখ্যার দিক দিয়ে পশ্চিমবঙ্গ কিন্তু বড় রাজ্য, বৈচিত্র্য রয়েছে। এক এক জেলায় ভোটারদের প্রকৃতি এক এক রকম। 2009 থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় প্রতিপত্তিশালী দল কিন্তু তৃণমূল। কিন্তু 2019-এর লোকসভা ভোটের ফল বলছে বিজেপি এবার কড়া প্রতিদ্বন্দ্বিতা দেবে। বিজেপি কৌশলগতভাবে ভোটারের প্রকৃতিটাই, অন্তত পশ্চিমবঙ্গের যে প্যাটার্নে ভোট হয়, ভোটারদের বিহেভিয়ার যে প্যাটার্নে হয়, সেই প্রকৃতিটাকেই বদলে দিতে চায়। হিন্দু এবং হিন্দু নয়, এই পরিচয়ে মানুষের মেরুকরণ চায় বিজেপি। অর্থাৎ মালদার সমস্যা বা দক্ষিণ 24 পরগনার ইস্যু, যেগুলো আগে ভোটের একটা ফ্যাক্টর হতো, ডিসাইডিং ফ্যাক্টর হতো, এই ধরনের বিষয়গুলো আর ভোট প্রচারে উঠবে না। ভোটারের মনে, অন্তত কিছু সংখ্যক ভোটারের মনে ধর্মটুকুই থাকবে এবং এই কৌশল খাটবে। বিজেপি নেতারা তাই মনে করেন, এবং তারা মনে করেন যে লোকসভা নির্বাচনের সময় তারা সফলভাবে মেরুকরণ করতে পেরেছেন। এতটাই যে বাম ভোটাররাও বিজেপিকে ভোট দিয়েছে। যদিও বামফ্রন্টের শরিক দলগুলির অন্দরে যা খবর পাচ্ছি, বিষয়টা কিন্তু অতটা সরল নয়। বাম নেতারাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজেপিকে সাহায্য করেছেন 2019 সালে। তখন তাদের অন্যতম লক্ষ্য ছিল তৃণমূলকে হারানো। কিন্তু এবার 2021 সালে কি হবে? লোকসভা ভোটে যদি বাম ভোট অর্গানাইজডভাবে বিজেপিতে পড়ে থাকে, তাহলে এবার ওই ভোট বিজেপিতেই পড়বে, এটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারেন না। কারণ বিধানসভা নির্বাচনে বাম প্রার্থীকেই অনেকেই বাম মনস্ক, যারা গতবার 2019-এ ভোট দিয়েছিলেন বিজেপিকে, সেরকম একটা সংখ্যক মানুষ অবশ্যই কিন্তু তারা বাম প্রার্থীদের ভোট দেবেন। কিন্তু মনে রাখতে হবে, প্রতি ভোটার কিন্তু স্বাধীন। লোকসভা নির্বাচনে বিজেপির নজর করা সাফল্য পেয়ে ভোটার যদি প্রভাবিত হয়ে যায়, তাহলে কিন্তু অন্য কথা। এই ভোটাররা যারা কন্টিনিউয়াসলি ভাবেন কাকে দেব, একে দেওয়া উচিত কিনা, এবার একে দিলে ভালো হয়, এগুলো কিন্তু সুইং ভোট, এবং এগুলো হচ্ছে এবারে বাম শিবিরের সুইং ভোট। যেদিকে খুশি যেতে পারে। ঘোরতর বামপন্থী যারা, তারা হতেই পারে তৃণমূলের বোতাম টিপে দিলেন। যদি তাদের বামফ্রন্টের প্রার্থীতে বিশ্বাস না থাকে, মালদহ ও মুর্শিদাবাদে কংগ্রেসের যে ভোট ব্যাংক রয়েছে, তারা তাদের সিংহভাগও ঘাসফুলের বোতাম টিপে দিতে পারেন। এটা আশা অবশ্য তৃণমূল কংগ্রেসের। কিন্তু হিসেবটা যদি এত সরল হতো, তাহলে তো হয়েই যেত। এখন থেকে আমি ঘোষণা করে দিতাম যে তৃণমূল 200-এর বেশি আসনে জিতে যাচ্ছে। কিন্তু তা হচ্ছে না, বা তা সেই সমীকরণে হয় না। ভোটের হিসেব সেই অনুসারেই যায় না। কারণ বিজেপির হিসেব বলছে তৃণমূল, বাম এবং কংগ্রেসের শিবির থেকে তারাও হিন্দু ভোট ভাঙিয়ে আনতে পারবে, এবং সেই শতাংশ যে কত তা কেউ জানে না। কারণ রাম মন্দিরকে কেন্দ্র করে হিন্দুত্বের পরিচিত যে আবেগ, বাঙালি তাতে কিন্তু এতদিন পর্যন্ত বিচলিত হয়নি এবং হয় না। দেশভাগে দুটুকরো হওয়া রাজ্যে হিন্দুত্বের একটা চোরা স্রোত সবসময় বয়ে চলে। ওপার বাংলা থেকে শরণার্থী হয়ে আসা মানুষগুলির তৃতীয় প্রজন্ম এখন এ রাজ্যের ভোটার। 71 ও তারপরে প্রচুর হিন্দু শরণার্থী এ রাজ্যে এসেছেন। সেই পরিবারগুলির সংখ্যায় কত? তাদের মনের কতটা টাটকা? কারণ বিজেপি মনে করে বাঙালির একাংশের এই চাপা যন্ত্রণায় তাদের ভোট দেবে। কিন্তু ভোটারদের সামনে মোদিকে একবার দাঁড় করিয়ে দিতে হবে। বিজেপির থিম সঙ্গে এখন থেকেই জায়গা করে নিচ্ছেন নরেন্দ্র মোদি। বলা যায় এবারেও পশ্চিমবাংলায় অন্তত মোদিকে মধ্যমণি করেই 2021-এর অ্যাসেম্বলি ইলেকশনের যুদ্ধের সেনা সাজাচ্ছে বঙ্গ বিজেপি।
এটাই হতে চলেছে রাজ্যে গেরুয়া পার্টির রিংটোন। বাংলাকে টার্গেট করে রিসার্চ করে ভিডিও প্রকাশ করেছে রাজ্য বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ভিডিও প্রকাশ করে রাজ্যবাসীকে একসঙ্গে একাধিক বার্তা দিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুগামীরা। বিজেপি যেন বলতে চায়, বিজেপি বাইরের দল নয়, বরং রাজ্যের সংস্কৃতি ও রাজ্যবাসীর আবেগ সম্পর্কে ওয়াকিবহাল। রাজ্যে কাগজে কলমে বিজেপির সদস্য সংখ্যা ৯৮ লক্ষ, তা ৩ কোটিতে নিয়ে যাওয়া লক্ষ্য। বিবেকানন্দ, সুভাষচন্দ্র এবং রবীন্দ্রনাথের বাংলার আবেগ বিজেপি সবচেয়ে ভালো চেনে। গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও নরেন্দ্র মোদী ভোট প্রচারের প্রধান মুখ। মোদীকে সামনে রেখেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে লড়বে বিজেপি। সেই ভোট পরিচালনা করবেন অমিত শাহ। এই ভিডিও যদি কোনো বার্তা হয়, তাহলে সেই বার্তায় কোনো ভুল নেই। কিন্তু ২০২১-এর জন্য মোদীকেই সামনে রেখে কেন নামছে বিজেপি? এর পেছনেও রয়েছে ক্যালকুলেশন। রাজ্যের বিজেপি সূত্রে খবর, পশ্চিমবঙ্গে সবচেয়ে জনপ্রিয় বিজেপি নেতার নাম নরেন্দ্র মোদী। ২০১৯-এ মোদীকে সামনে রেখে সারা জাগানো ফল মিলেছে। মোদীকে সামনে রেখে ঘুঁটি সাজালে গোষ্ঠী কোন্দলও সামলানো যাবে। ৭ই আগস্ট বিজেপির থিম সং প্রকাশ অনুষ্ঠানে এক মঞ্চে পাশাপাশি দেখা যায় মুকুল রায়, দিলীপ ঘোষ ও রাহুল সিনহাকে। এক ফ্রেমে ৩ জন ধরাও দেন। এই ৩ জনের মধ্যে ১ নম্বর কে হবেন তাই নিয়েই জটিলতা। কয়েকদিন আগেই দিল্লিতে কৌশল বৈঠকের মাঝপথে রাজ্যে ফিরে আসেন মুকুল রায়। নির্বাচনী পূর্বাভাস কৌশল নিয়ে রাজ্যেরই নেতাদের একাংশের সঙ্গে তার তীব্র বাদানুবাদ হয় বলে খবর। মুকুল কি তৃণমূলে ফিরছেন, এমন জল্পনাও ছড়ায়। যদিও মুকুল পরে প্রকাশ্যেই দাবি করেন তিনি বিজেপিতেই রয়েছেন, দল বদলের প্রশ্নই ওঠে না। যে আমি ভারতীয় জনতা পার্টিতে ছিলাম, আছি, থাকবো, সুতরাং স্বাভাবিকভাবে জল্পনার কোনো অবকাশ নেই। সুতরাং এই কোভিড-19টা মাথায় রেখেই আমি আমার রাজনৈতিক পরিধিটা হয়তো বড় করে বাড়াই। দিল্লিতে সেই বৈঠকে দিলীপ ঘোষও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন বলে খবর। রাজ্য বিজেপির সভাপতি নাকি ইস্তফারও হুঁশিয়ারি দেন। যথারীতি দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি অস্বীকার করেন, কিন্তু বলে বসেন তৃণমূলকে হারাতে তিনি একাই কাফি। এবং বাংলার পরিবর্তন দিলীপ ঘোষ একা করতে পারবে। কারণ যদি আত্মবিশ্বাস না থাকে, বিশ্বাস না থাকবে, সে বাড়িতে বসে থাক, আমাদের মুখ্যমন্ত্রী হলে যেন মিষ্টি খেতে। ভিডিও প্রকাশ অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃত্ব বার্তা দিল, একা নয়, রাজ্য বিজেপির নেতাদের একসঙ্গেই লড়তে হবে। এদের মধ্যে এক কে হবেন তা স্থির হবে ভোটের পর, তাও যদি বিজেপি জেতে। আপাতত মোদির ছবি সামনে রেখেই এগোতে হবে। কি করতে হবে বলে দেবেন অমিত শাহ। ৪ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওয় পরিষ্কার ২০২১-এ কি কৌশলে লড়বে বিজেপি। আমাদের সব অধিকার, আমার পরিবার, তোমার পরিবার, বিজেপি পরিবার। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচারের একটা লাইন এখন থেকে আমি কিন্তু বলে দিতে পারি। বাংলার কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দিতে চায় কেন্দ্র, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তালিকাই পাঠায়নি। রাজ্যের বিজেপি নেতারা এখন থেকেই প্রচার শুরু করে দিয়েছেন। আগামী দিনে তা আরও তুঙ্গে উঠবেই উঠবে। লকডাউনের পরবর্তী ভোট পরীক্ষাগুলো পাশ করতে হবে মোদিকে। নিষেধাজ্ঞার কঠিন সময় দেশবাসী অনেক সহ্য করেছেন। পরিযায়ী শ্রমিকের সমস্যা দেখা গেছে, কোটি কোটি মানুষ কর্মহারা হয়েছেন এবং স্বাস্থ্য পরিষেবা নিয়ে উদ্বেগ ও অভিযোগ রয়েছে। তার প্রভাব নির্বাচনে পড়ার সম্ভাবনা রয়েই যায়। মোদি তাই সেই ক্ষেত্রেই লগ্নি করলেন যার থেকে ভারতের ৮০% কর্মসংস্থান হয়, কৃষি এবং কৃষক। কৃষি উন্নয়নে ১ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। কৃষকদের সরাসরি আর্থিক সহায়তাও দিয়েছেন। উন্নয়নে নজর, সন্দেহ নেই, কিন্তু ভোট ভাবনাও খানিকটা রয়েছে। করোনা পরিস্থিতির জেরে কেন্দ্রের ঘোষিত আর্থিক প্যাকেজে কৃষি পরিকাঠামো উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়। ৮ই জুলাই প্রকল্পের শিলমোহর দেয় মন্ত্রিসভা। রবিবার তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রকল্পের আওতায় গুদাম, হিমঘর, কৃষি মান্ডি, খাদ্য প্রক্রিয়াকরণ তৈরিতে ৪ বছরে ১ লক্ষ কোটি টাকা দেওয়া হবে। কৃষক, কৃষি সমবায়, উৎপাদক সংগঠন, স্বনির্ভর গোষ্ঠী, কৃষি ঋণ সংস্থা, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাবে। ২ কোটি টাকা পর্যন্ত ঋণে থাকবে সরকারি গ্যারান্টি, মিলবে ৩% সুদ ভর্তুকি। এজন্য সরকারি কোষাগার থেকে সরাসরি খরচ হবে প্রায় ১১,০০০ কোটি টাকা। প্রকল্প শুরুর দিনই প্রধানমন্ত্রীর হাত দিয়ে ২৩০০ কৃষি সংস্থার কাছে পৌঁছে যায় ১১০০ কোটি টাকা ঋণ। পিএম কিষাণ প্রকল্পে কৃষকেরা বছরে ৬,০০০ টাকা পান। প্রধানমন্ত্রীর হাত ধরে এদিন ৮.৫ কোটি টাকা কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে ষষ্ঠ কিস্তির ১৭,০০০ কোটি টাকা। स्विच ऑन किया
और पीएम किसान सम्मान निधि के 17,000 करोड़ रुपए सीधा सीधा किसान के पास चला गया। कोई बिचौलिया नहीं, कोई कमीशन नहीं। अगर बाकी उद्योगों में कोई बिचौलिए नहीं है तो फसलों के व्यापार में ये बिचौलिए क्यों होने चाहिए? अब व्यापारी कारोबारी गांवों में स्टोरेज बनाने में आगे आ सकते हैं। কৃষকদের আর্থিক সাহায্য দেওয়ার অনুষ্ঠানের নাম করে কংগ্রেস জামানাকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। পরিকাঠামো না থাকায় সারা দেশে 20% ফসল নষ্ট হয়। ব্যাংক ঋণের মাধ্যমে কৃষি বিপণনে উন্নতি হলে এই ক্ষতি কমানো যাবে বলেই আশা করছে কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। করোনা বিশ্ব সংকট, তা ভারতে ছড়ানোর দায় কারো নয়, কিন্তু কেন্দ্র যেভাবে লকডাউন চাপিয়ে দিয়েছে তা দেশবাসীকে কষ্ট দিয়েছে। বক্তা প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অর্থনীতিকে চাঙ্গা করতে 3 দফা দাওয়াই প্রেসক্রাইব করেছেন তিনি। ধীরে ধীরে আনলক হচ্ছে দেশ, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক নয়। সিংহভাগ ভারতবাসীর এখনো দিন কাটছে ঘরে বসেই, অলক্ষ্যে রক্তক্ষরণ। ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে ভারতের অর্থনীতি। প্রাক্তন প্রধানমন্ত্রী মনে করেন বিশ্ব মহামারী পরিস্থিতিতে লকডাউনে যাওয়া ছাড়া উপায় ছিল না, কিন্তু মোদী সরকার পরিকল্পনাহীনভাবে লকডাউন কার্যকর করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া লিখিত সাক্ষাৎকারে প্রাক্তন প্রধানমন্ত্রী জানিয়েছেন, সরকার যেভাবে লকডাউন করেছে তাতে মানুষের যন্ত্রণা বেড়েছে। হঠাৎ করে কঠোর লকডাউনে পরিকল্পনার অভাবই ধরা পড়েছে। লকডাউনে অর্থনীতি তলিয়ে যেতে শুরু করেছে, আশঙ্কা এক শ্রেণীর অর্থনীতিবিদদের। ধীরে ধীরে বাজার খুললেও ঘোড়া আগের মতো ছুটবে কি? বিশ্বের তাবড় পূর্বাভাস সংস্থা ভারতের ভবিতব্যে মন্দার মেঘই দেখছে। যদিও মনমোহন মনে করেন মন্দা নয়, অর্থনীতি একটু ধীরে চলবে। তার মতে মানবিক সংকটের অর্থনীতির এই অনিশ্চয়তা, একে অঙ্ক আর সংখ্যায় না মেপে মানবিক মন দিয়ে বিচার করা উচিত। অর্থনীতিকে টেনে দাঁড় করাতে ইতিমধ্যে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে মোদী সরকার। পরিস্থিতি মেপে এক এক সময় এক এক ক্ষেত্রে বরাদ্দ ঘোষণা হচ্ছে। আধুনিক ভারতের অর্থনীতির উপকার মনমোহন সিং। তিনি বেঁধে দিয়েছেন 3 দফা দাবায়। মানুষের জীবন ও জীবিকা বাঁচাতে গরিবদের সরাসরি আর্থিক সহায়তা, ব্যবস্থার জন্য যথেষ্ট পুঁজির যোগান দিতে সরকারি ঋণের যোগান, প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন এনে আর্থিক ক্ষেত্রের সংস্কার করা। মনমোহন মনে করেন দেশবাসী ও দেশের অর্থনীতিকে বাঁচাতে প্রয়োজনে ঋণ করা থেকেও পিছপা হওয়া উচিত নয়। ঋণ করা মানে অর্থনীতির দুর্বলতা স্বীকার করে নেওয়া নয়। সামরিক, স্বাস্থ্য ও অর্থনীতির উন্নয়নে বাড়তি অর্থ ঋণ করা অনুচিত নয়। জিডিপির অতিরিক্ত 10% খরচ করতে হলেও পিছনো ঠিক হবে না। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ভারত প্রথম সারিতে। মনমোহন জানিয়েছেন, ভারতের ঋণ শোধ করার রেকর্ড অসাধারণ, তাই ঋণ পেতে সমস্যা হবে না। চাই শুধু অর্থনীতি পুনর্গঠনের পরিকল্পনা। এক শ্রেণীর অর্থনীতিবিদ নোট ছাপিয়ে গরিবের হাতে অর্থের যোগান দিতে বলছেন। মনমোহন মনে করেন, নোট ছাপালেই মুদ্রাস্ফীতি হবে এই ধারণা এখন পুরনো। তবে উন্নত দেশগুলি যেভাবে নোট ছাপাতে পারে, ভারতের মতো উন্নয়নশীল দেশে তা সম্ভব নয়। বেশ কিছু সমস্যা থাকে, তাই নোট ছাপানোর পদক্ষেপ শেষ অস্ত্র হিসেবেই তোলা থাক। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।